দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে আছে আমি হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে দর্শক আজকের সংবাদের কিছু শিরোনাম আপনাদের জানিয়ে রাখতে চাই। আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে রয়েছে পালিয়ে গিয়েও ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কারণে গত ১৬ বছর ফ্যাসিবাদ চলতে পেরেছে, মানুষ ভোটাধিকার পায়নি, সেসব জায়গায় সংস্কার করতে হবে, আর সেই সংস্কার কার্যক্রম এখনও শুরু হয়নি। নির্বাচনের রোডম্যাপ দিতে যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আরেকটি সংবাদ রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিলের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের আরেকটি খবর হচ্ছে, তা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে এখন পর্যন্ত ৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছে অনেকে। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আজকের দিনে, আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন এই আলোচনার জন্য। আমার ডান পাশে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং বাঁ পাশে রয়েছেন জনাব মাহবুব কায়সার, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি সহকারী প্রক্টরও। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এতক্ষণ যেই সংবাদের শিরোনামগুলো জানাচ্ছিলাম সেই বিষয়ে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন। আমি জনাব মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আপনার কাছে একটু যেতে চাই যে নিশ্চয়ই আপনি শুনেছেন বিবিসিকে দেয়া ডক্টর ইউনূসের একটি একান্ত সাক্ষাৎকার, এবং সেখানে তিনি বলেছেন যে ১৬ বছর ফ্যাসিবাদ চলতে পেরেছে, মানুষ ভোটাধিকার পায়নি, সেসব জায়গায় সংস্কার করতে হবে, আপনারাও সংস্কার চান। তিনি বলেছেন সেই যে সংস্কারের কথা তারা বলছে সেই সংস্কারের কার্যক্রম এখনও শুরু হয়নি বা এখনও মাঝামাঝি, মানে আপনারা যে সংস্কারের কথা বলছেন চান এবং তারা গত ৭-৮ মাস ক্ষমতায় রয়েছে, সংস্কার করছে পর্যায়ক্রমিকভাবে, এখন তিনি এসে বলছেন যে সংস্কারের কার্যক্রম এখনও শুরু হয়নি। এটাকে কিভাবে দেখছেন? এটা কি অন্য কোনো বার্তা পাচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ, এবং যারা আজকে দেখছেন শুনছেন তাদেরকেও আমি পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই। আল্লাহ সবাইকে আমাদের এই রমজান ঠিকমতো প্রতিপালন করার সুযোগ দেয়। এটা আসলে ওনার এই স্টেটমেন্টটা হতাশাজনক, কারণ একদিক দিয়ে উনি বলছেন যে ১৬ বছর ফ্যাসিবাদ কীভাবে কাটাইলো সেইটাকে সংস্কার করতে হবে। তো এর আগে তো ওনাকে আগে সংস্কার করা দরকার, যে উনি ৭ মাস কীভাবে কাটাইলেন, ৭ মাসের জবাবদিহিতাটা একটা দরকার, কারণ ৭ মাসটা তো অনেক সময়, লম্বা সময়, এমন খুব একটা কম না। আর যে বিষয়টা উনি বলতেছেন যে ওইটাই সংস্কার করতে, ইয়েস ঠিকই আছে, ১৬ বছর কীভাবে ফ্যাসিবাদ থাকলো এবং মানুষ ভোটাধিকার পায় নাই, এই দুইটা তো আমরাই চাই, এই দুইটা তো আমাদেরই দাবি। এটা কীভাবে থাকলো, থাকার একটাই কারণ, সেটা হলো যে মানুষের যেহেতু আমরা বলছিলাম নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার, তো নির্বাচনকালীন যদি একটা নিরপেক্ষ সরকার থাকে তাহলে মানুষের ভোটাধিকারটা মানুষ পাবে, মানুষ ভোট দিতে পারবে। যেহেতু হাসিনা নিজেই ক্ষমতায় থেকে নিজেই ভোট চাইছে, অর্থাৎ তার ভোটও সে দিবে, পাবলিকের ভোটও সে দিবে, কাজে কারোর দরকার পড়ে নাই। আর ইভেন পরের দিকে তো ভোটই দরকার পড়ে নাই, ওই জায়গায় তো ভোটই হয় নাই। এই জন্যই সংস্কারটা ওইটাই দরকার, যেটা আমরা বলছি বহু আগেই, যেটা তারেক রহমান ৩১ দফার মধ্যে যেটা বলা আছে, যেটা তো আমরা প্রথম যে ৬টা দফা আছে সেই ৬টা দফায় মানলে আর কিছুই যাওয়া লাগে না। এই সরকারের এখন পর্যন্ত সংস্কার যেটা বলছে শুরুই করে নাই, এটা তারা শুরু করতে হবে না। সে যদি আসলে তারা যে সরকারটা আছে এই সরকারটা যদি নিরপেক্ষতা না হারায় এবং নিরপেক্ষ একটা সরকারের অধীনে যদি নির্বাচনটা হয়
এবং নির্বাচন কমিশনও মানে প্রভাবান্বিত হবে না। যদি তারা কাউকে ক্ষমতায় না আনতে চায় বা তারা নিজেরা ক্ষমতায় না থাকতে চায়, তাহলে তো নির্বাচন কমিশনকে তারা প্রভাবান্বিত করবে না। তো কাজে এই ধরনের একটা সরকার দরকার নির্বাচনকালীন। এটা যদি আমি কনফার্ম করতে পারি, তাহলেই দেখা যাবে যে 16 বছর কেন 5 বছরের পরে কেউই আর ক্ষমতায় রিপিট করতে পারবে না যদি পাবলিক না চায়। এটা সহজ কথা, এটাতে এত কঠিন করার কিছু নাই। আর এটা এমন সংস্কার না যেটা আমার ওই আমেরিকায় অর্ডার দিয়ে পাঠাইতে হবে, ওইটা রেডি হইতে হইতে ডায়াসে যাবে, এই যাবে আবার আসবে, তারপরে কয়েক মাস দেখতে হবে, বছর খানেক যাবে। এটা তো ওই রকম কোনো বিষয় না, এটা পরীক্ষিত বিষয়। যে কয়টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আমলে হয়েছে, পরীক্ষিতভাবে সেই কয়টা নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে বেটার হয়েছে। আর দলীয় সরকারের অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে, সেই কয়টা নির্বাচন ওইরকম ভালো হতে পারেনি। সোজা কথা, দলীয় সরকার অধীনে যদি নির্বাচন না হয়, তাহলে ওই সরকার ফ্যাসিবাদ হতে পারবে না। তাহলে জনগণ তার ভোটটা ঠিক মতো দিতে পারবে। আর এইখানে যে প্রশাসন যেটা আছে, আরেকটা যেটা আছে যে এখন তার জন্য যেটা দরকার, যেটা সে শুরুই করতে পারে নাই, কবে করবে আর জানি না, যে কালো টাকার মালিকরা যাতে কোনোভাবে নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে, এবং নির্বাচনটা যাতে ওই রাজনীতিবিদদের আপনি দোষ দিবেন আর পার্লামেন্ট বানাবেন ব্যবসায়ীদের, তাইলে তো হবে না। তো এই জন্য যাতে কালো টাকার মালিকরা সংসদে না যেতে পারে, সেটাকে কিভাবে বন্ধ করবেন, সেটা যদি সংস্কার করতে পারেন করেন। তো এই বিষয়টা তো খুব একটা কঠিন বিষয় না, কাজে এটার জন্য তার আরও সময় লাগবে। এটা একটা কালক্ষেপণ করা, এবং এটাতে বলবো যে দেশটাকে এমনি তো রমজান মাস যাচ্ছে, মানুষের ত্রাহি অবস্থা, জিনিসপত্রের দাম কমে নাই, তাই না? এখন বোধহয় বাজার সিন্ডিকেট ভাঙতে পারে নাই। ওই যে টুকটাক কিছু এদিক সেদিক দিয়ে টিসিবি দিয়ে, আগে তো আওয়ামী লীগ আমলে দলীয় নিয়ে যেতে, এখন হয়তো সেটা পায় না। কিন্তু এগুলো করে সাধারণ সমস্যার সমাধান করা যাবে না, মূল জায়গাতে যেতে হবে। তিনি বলছেন যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ শক্তি দেশকে অস্থিতিশীল করতে কিন্তু কাজ করছে না, এটা তো করবেই। আপনি যখন পালিয়ে যাওয়ার পরে আপনি এত সময় দিলেন কেন রে? ও তো স্বাভাবিক, মনে কর যারা প্রথম অ্যারেস্ট হয়েছে একটু ভয় ভীতি, জেলে গেছে, তা এখন আবার নিশ্চিত হয়ে গেছে, এখন আবার ওখানে বসে ষড়যন্ত্র করবে কীভাবে বের হয়ে আসা যায় বা এই সরকারকে ব্যর্থ করা যায়। কাজে ওরা এই পরিকল্পনা করার আগেই তো উচিত ছিল আপনার কার্যক্রমে নেমে পড়া। আপনি তাদেরকে সময় দিলেন কেন? পালিয়ে যাওয়ার সময় দিলেন কেন? বিচার প্রক্রিয়াটা কি? তাহলে আপনি এখন পর্যন্ত একটা বিচার শুরু করতে পারেন নাই। এখন পর্যন্ত শেখ হাসিনা সহ যারা গণহত্যা করলো, তাদের একটা বিচার আপনি শুরু করতে পারেন নাই। যারা অর্থনীতিটাকে ক্র্যাশ করে দিল, আপনি তাদেরকে বিচারের আওতায় আনতে পারেন নাই। যারা শেয়ার মার্কেট ধ্বংস করে দিল, তাদেরকে আপনি এখন পর্যন্ত বিচারের আওতায় আনতে পারেন নাই। যারা সিন্ডিকেট করে মানে মুনাফা করে দেখা গেল ফেলে ফুপে মোটা হয়ে গেল, তাদেরকে এখন পর্যন্ত আপনি আইনের আওতায় আনতে পারেন নাই। তাহলে আপনি কি করবেন? এখন তো তারা উল্টা লাগছে, তাদের সেই টাকা খরচ করে এই সরকার যাতে ব্যর্থ হয় সেটার জন্য চেষ্টা করে। আইন শৃঙ্খলাটাকেও কি কোনো একটা সব কিছু এটার সাথে ডিপেন্ডেন্ট। আপনি জনগণ কি, জনগণ দীর্ঘ 15-17 বছর তো একটা শ্রেণী মোটা তাজা হয়েছে, ধনী হয়েছে, মধ্যবিত্তরা তো একে নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে। এখন যারা আজকে নিম্ন মধ্যবিত্ত, নিম্নে যারা হারিয়ে যাওয়ার মতো অবস্থা, আপনি কয়দিন সময় দিবেন? শেখ মুজিবুর রহমান বলছিল আমাদের 2 বছর সময় দাও, 2 বছর সময় দাও, কিন্তু মানুষ দিছিল। কিন্তু তারপর যখন দেখছে যে না, মানুষ তো ওই আওয়ামী লীগের নেতা কর্মীরা লুটপাট করে সব খেয়ে ফেলাইতেছে, তখন তো আবার শেখ মুজিব নিজে বলতে বাধ্য হয়েছে, আমি কি করব, আমি ভিক্ষা টিক্ষা করে সারা পৃথিবীতে জানি, আমার চারপাশে চাটার দল, চোরার দল সব চাইটা বাইটা খায় ফেলে। তা আজকের এই সরকার তো আজকের ওইটার মধ্যে পড়ে গেছে। সে চাইলেও তো বারবার যে কথাটা আমরা বলছি যে ফ্যাসিবাদের মাথা গেছে, কিন্তু যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে তারা তো এই দেশে অবস্থান করতেছে। তারা তো কোনোভাবেই চাবে না যে সেই অবস্থাটা আবার মানে এর সাকসেস হোক, চাবে না।
ও তো বলে যে না আগেরটাই ভালো ছিল, এটাই এটা বলানোর এটা চেষ্টা অনেকে করবে, বলানোর বলানোর চেষ্টা করবে। পাশাপাশি এই দেশের যে বাজারটা যে প্রতিবেশী রাষ্ট্র যে দখল করছিল, আজকে সেই বাজারটা তার হারায় যাচ্ছে, সেটা কি সে চাবে এত সহজে? কাজে সেও তো ষড়যন্ত্র করবে, আবার সে তার কাছেই আছে। আচ্ছা, কাজে এই জন্যই তো বললাম যে এই সব কিছু মিলায় এই সমস্ত ষড়যন্ত্র যদি ভেদ করতে হবে ভবিষ্যৎ, এটা যত দিন যাবে তত আরো তত সমস্যাটা বাড়বে, এটাই তত সময় আস্তে আস্তে তো এগুলো কি হবে যে দেখেন চুরি বাড়তেছে, ছিনতাই বাড়তেছে, কারা করতেছে। একটা হলো যে যারা চোর ছেচর যারা আছে সেটা তো আছে, পাশাপাশি ইন্টেনশনালি আজকে পরাজিত ফ্যাসিবাদ এই যে বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে। জি, এই বিষয়ে আমরা আসবো। এই বিষয় এগুলো স্বাধীনতার পরে ভাই কি করছে দেখেন, এই মিল ফ্যাক্টরিগুলো জ্বালায় দিছে, কারা জ্বালাইছে সেগুলো? জি, আমরা আপনার কাছে এই বিষয়ে আবার আসবো। আমরা প্রফেসর মাহবুব কায়সার, আপনার কাছে একটু জানতে চাই, ডক্টর ইউনূসের যে বক্তব্য নিশ্চয়ই শুনছিলেন, জনাব আব্দুল সালামের বক্তব্য, আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? আমরা কি এখনো আসলে কোনো সংস্কারের, তিনি বলছেন যে যে সংস্কার প্রয়োজন সে কার্যক্রম এখনো শুরু হয়নি, এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে ফ্যাসিবাদ শক্তি দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। তাহলে আসলে এই সংস্কার প্রক্রিয়াটা কত দীর্ঘ হবে? ধন্যবাদ এনটিভির সকল দর্শক শুভাকাঙ্ক্ষীকে যারা দেখছেন। আমি খুব মনোযোগ দিয়ে আব্দুল সালাম ভাইয়ের কথাগুলো শুনছিলাম, এবং তিনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ। নিঃসন্দেহে তিনি যেই দল করেন, বিএনপির অত্যন্ত সিনিয়র একজন পলিটিশিয়ান, এবং তাদের অনেক, আমি এভাবে শুরু করি যে তাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে, জেল জুলুম দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ওনারা এই ফ্যাসিবাদ পরবর্তী সময়ে রাজনৈতিক একটি প্ল্যাটফর্মে ওনারা খুব ভয়েস রাখবেন, এটাই খুব স্বাভাবিক, খুবই প্রত্যাশিত। যে প্রশ্নটা আপনি করেছেন, আমি এটাকে একটু, উনি যেহেতু রাজনীতিবিদ, ওনার চেয়ে আমরা এটা একাডেমিক জায়গা থেকে একটু চিন্তা করি, একটু ভিন্ন বাস্তবতা দিয়ে চিন্তা করি। যে কথাগুলো বলেছেন সেগুলো ভুল নয়, সেগুলো তথ্য নির্ভর, এবং সেটা একটা রাজনৈতিক ব্যক্তিত্বের জায়গা থেকে ঠিকই আছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আমরা 16 বছরের যে কথাটা ডক্টর ইউনূস কোন প্রেক্ষাপটে বলেছেন আমি আসলে সরাসরি শুনিনি। তবে যদি সেন্টেন্সটা এরকম হয় যে 16 বছর ধরে তারা যে ফ্যাসিবাদ তৈরি করে গেছে সেটারই আবার তারা ষড়যন্ত্রও করছে, অন্যদিকে সেটি সত্য কথা, সেটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, একদম চারপাশে আমরা অনুমান করছি। কারণ এখানে একটা কথা মনে রাখতে হবে, 16 বছর শুধু তো তারা রাজনীতি করে নাই, সাথে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল, বিশাল পরিমাণ অর্থবিত্তের লেনদেন হয়েছে, টাকা সঞ্চিত হয়েছে, বাইরে পাচার হয়েছে। সুতরাং সেগুলো এখন রিইনভেস্টেড হবে না এরকম নিশ্চয়তা দেওয়া যায় না। এটি গ্লোবাল সোসাইটি, সেই টাকাগুলো তারা আবার তাদের অস্থিতিশীলতা তৈরি করা বলি অথবা তারা রাজনীতিতে ফিরে আসা বলি, যেভাবেই আমরা ভাবি না কেন তারা করবে, সেই টাকাগুলো তো এখন ইউজ হবে। এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখন রাষ্ট্রে যারা পরিচালনা করছেন তাদেরকে এই জায়গাটাতে খুব মনোযোগ দিতে হবে। দুটো বিষয় একসাথে জরুরি। একটা হচ্ছে যে আপনি বলছেন বিবিসিকে তারা ষড়যন্ত্র করছে, তো আপনার হাতে তো মেকানিজম আছে, স্টেট অ্যাপারেটাস আপনার হাতে, আপনি তাদেরকে ধরুন কিভাবে হচ্ছে, সেটি আমাদের প্রত্যাশা, জনপ্রত্যাশা সেটি। আর দ্বিতীয়ত হচ্ছে টাকার সোর্সগুলো তো কোনো না কোনোভাবে থামাতে হবে, যেগুলো চলে গেছে সেগুলো ফিরে আনাতে হবে, বৈধ চ্যানেলে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, তারা যাতে ইউজ করতে না পারে সেই ডিটারেন্টও করতে হবে আমাদেরকে, সেই জায়গাগুলো করে তারপরে আমাদেরকে একটু স্বস্তি আনতে হবে। দ্বিতীয় যে কথাটি বলেছেন যে সেন্টেন্সটা, বক্তব্যটা যেভাবে এসছে, আমি আবারও বলছি কনটেক্সট আমার এই মুহূর্তে শোনা হয়নি, তবে এর দুটো ন্যারেটিভ আছে। একটা হচ্ছে সংস্কার কাজ শুরু হয়নি। আমি প্রথম কথা যেটা বলি, যেই পরিমাণ ক্ষতি, প্রাতিষ্ঠানিক ক্ষতি এবং ফ্যাসিবাদ একটি তৈরি করবার জন্য যে প্লট তারা তৈরি করেছিল, সেটির সংস্কার খুব অল্প সময়ে করা সম্ভব নয়। তবে আবার এটাও ঠিক, পাশাপাশি এটাও ঠিক যে তাই বলে কি অবারিত সময়ের জন্য কি আমরা এই সংস্কার ওপেন রাখবো না, সেটাও তো না। সেই জন্য আমার কাছে মনে হয় যে সংস্কার শুরুই হয়নি বিষয়টা এমন নয়, কিছু কমিশন হয়েছে, কমিশন তাদের কাজ করছে, হ্যাঁ দৃশ্যমান হচ্ছে না, সালাম ভাই যেভাবে বললেন সেটির সাথে আমি এই পয়েন্টে একমত, দৃশ্যমান হচ্ছে না। আর সংস্কারের পাশাপাশি আরও একটু শক্তিশালী একটি আইন শৃঙ্খলা দিয়ে যদি তাদেরকে দমন করা যেত, শাস্তিটা যদি দৃশ্যমান হতো, বিশেষ করে কিছু আইন শৃঙ্খলাতে আমরা কি কোনো দৃশ্যমান আরো তো আইন শৃঙ্খলার বিষয়ে হতাশা, ডেভিল হান্ট সেটাও আবার সম্ভবত সেটাও বন্ধ হয়ে যাবে এমনও শোনা যাচ্ছে, যে নানান কথার কারণে সেটি আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শুনছি, আসলে ভিতরে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু আমরা যেটা বুঝি এই সরকার হয়তো নির্বাচিত সরকার নয়, একটা ভিন্ন ধরনের সরকার, কিন্তু তবু তারা সরকার, ক্ষমতা তাদের হাতে,
সুতরাং তাদেরকে এটা এই দায়িত্ব তাদেরই, আসলে এটা তাদেরকেই দেখতে হবে। এটা ঠিক যে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে দেশ দীর্ঘদিন চলা উচিত না, তাহলে পরে ভিন্ন ধরনের অরাজনৈতিক বা বিরাজনীতিকরণ বিভিন্ন রকম সন্দেহ সংশয় দানা বাঁধে, সেটি ঠিক। কিন্তু পাশাপাশি যেই আমরা বলবো যে যে দুর্বৃত্তায়ন আমরা দেখে দুর্বৃত্তায়ন দেখেছি, যে ফ্যাসিবাদ যেটাকে বলছি আমরা, তো ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাসিবাদও তার কাঠামো রেখে যায়। আপনি দেখেন শেখ হাসিনা নামটা বলছি, শেখ হাসিনা চলে গেছে, তার দলবল সহ চলে গেছে, কিন্তু তাদের যে প্রশাসন, তাদের যে সারা দেশ জুড়ে তাদের যে প্রশাসনিক যে কাঠামো, সেটি তো রয়ে গেছে। এখন আমরা কি তাদেরকে ছুঁড়ে ফেলে দেবো? সেটাও না, কিন্তু এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে এনে 3টা জায়গায়, আমি খুব মোটা দাগে যদি বলি, 3টা জায়গায় খুব দ্রুত আসলে সংস্কার আসা উচিত। একটা হচ্ছে প্রধানতম টার্গেট হচ্ছে যেটা রাজনৈতিক দলেরও চাওয়া, একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও চাওয়া, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দ্রুততম সময়ে চলে আসা। এই দ্রুততম সময় আমরা বলছি যে একদম তাড়াহুড়া না, মানে আবার ঢিলেমিও না। এখন নির্বাচন সংস্কারটা খুব জরুরি হওয়া দরকার, নির্বাচনের যে সংস্কার, প্রশাসনিক সংস্কারটা খুব জরুরি হওয়া দরকার। পুলিশ এখনো কিন্তু মাঠে নাই, আমরা দেখি না, দেখলেও সেভাবে মানে হ্যাঁ, পুলিশের যে শৌর্যবীর্য আমরা বিগত সময়ে দেখেছি, তারা সবকিছু করতে পারে, এখন তো কিছু করতে পারছে না। আর পাশাপাশি বিচার ব্যবস্থা, যেহেতু বিচার ব্যবস্থা এখানে অপ্রাসঙ্গিক নয়, কারণটা হচ্ছে বিচার ব্যবস্থার হাত ধরেই কিন্তু ফ্যাসিবাদটা তৈরি হয়েছে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সুতরাং এই 3টি জায়গায় দ্রুততম সময়ে কিছুটা হলেও মৌলিক সংস্কারগুলো করা দরকার। আরেকটি কথা এখানে বলে রাখি, সেটি হচ্ছে এই সংস্কারটা শুধু একা একা করলে হবে না, এখানে প্রধান যে স্টেক হোল্ডার্স, বিএনপি সহ, জামাত সহ আরো যে দলগুলো, রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, বিশেষ করে প্রধানতম স্টেক হোল্ডার্স বিএনপি, তাদেরকেও সাথে নিয়ে তাদের পরামর্শ মোতাবেক তাদের সাথে, দেশটা আমাদের সবার, আসলে দলটা হয়তো কারো ব্যক্তির, কিন্তু দেশটা কিন্তু সবার। সুতরাং সেই জায়গা থেকে সবাইকে মিলেমিশে, মানে ছাড় দিয়ে মতামত নিয়ে এই কাজগুলো করা খুব দ্রুততম সময় করা দরকার, যাতে করে কোনো রকম সন্দেহ সংশয় তৈরি হতে না হতে পারে। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে। এইবার আমি একটু বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালামের কাছে একটু জানতে চাই, একটা বিষয়ে একটু ওনার দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে যে আপিল বিভাগের যে বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে যে খালাস দিয়েছে হাইকোর্টের দেওয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ সেই রায়টি বহাল রেখেছে, বেগম জিয়াকে খালাস দেওয়া হয়েছে। এটি হচ্ছে আপিল বিভাগের রায়। আমি যে বিষয়টি নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিন আপনারা রাজনীতি করেছেন এবং 16 বছর, বিশেষ করে পরবর্তীতে আমরা দেখেছি যে 111-এ মামলা হয়েছে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার বিরুদ্ধে, জিয়া চ্যারিটেবল বা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি অভিযোগ করে যে মামলা হয়েছে, কিন্তু একই সময়ে তৎকালীন যে প্রধানমন্ত্রী বা আমরা স্বৈরাচার শেখ হাসিনা যেটাই বলছি না কেন, তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছিল। আপনার হয়তো মনে থাকবে যে বঙ্গবন্ধু চ্যারিটেবল ট্রাস্ট বা আরও ঠিক এই টাইপের আরও কিছু মামলা হয়েছিল। সেগুলোতে কিন্তু আমরা দেখেছি তিনি যখন ক্ষমতায় এসেছেন তারপরে সেই মামলাগুলো কিন্তু সেখানেই শেষ, কিন্তু বেগম খালেদা জিয়ার মামলাগুলো চললো। আমরা এই যে রাজনীতিতে যে দ্বিমুখিতা বা দুই ধরনের আচরণ, বিরোধী দলের জন্য একটি এবং সরকারি দলের জন্য, আপনি ক্ষমতায় আসার পরেই আপনার আইনটি অন্যরকম হয়ে যায়। ভবিষ্যৎ রাজনীতিতে আমরা দেখেছি একটি নতুন দলও তৈরি হয়েছে। আমি এই কথাটি বলছি এই কারণে যে সামনের রাজনীতিতে এই যে দুই নেত্রীর জন্য বা দুইটি মানুষের জন্য দুই রকম আইন, এই বিষয়টি কি আর সামনের রাজনীতি হওয়া উচিত? বা এইখানে কি আপনারাও যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে আপনাদেরও কি এই দৃষ্টিকোণটা পরিবর্তন করা প্রয়োজন আছে কিনা বা পরিবর্তন করবেন কিনা, এই বিষয়গুলো আসলে স্পষ্ট করার দরকার আছে কিনা? না, অবশ্যই দরকার আছে। শোনেন, একটা যে কথাটা বললাম যে এটা তো দুর্ভাগ্য, দেশটা স্বাধীন করছি আমরা, আজকে 50 বছর অতিক্রম করে গেছে, 52 বছর, কিন্তু এখন পর্যন্ত আমরা রাজনীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না। জি, সেটাই বলছি। এবং ওই কারণে কিন্তু ওই কারণে যদি ওইটা দিতে পারতাম আমরা, যদি আজকে আমার সংস্কৃতি মেন হলো কি, আজকে দেখেন যে টোটাল গত 17টা বছরে আওয়ামী লীগ, এই শেখ হাসিনা, আমি আওয়ামী লীগকেও বলবো না, এই শেখ হাসিনা এন্টার সব কিছু প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিছে। এটাকে রিপেয়ার করা তো দূরের কথা, বা এটাকে পরিচ্ছন্ন করা তো দূরের কথা, এটাকে একেবারে শেষই করে দিছে। শেষ করে এমন কোনো প্রতিষ্ঠান বাদ নাই যেটাকে সে ধ্বংস করে নাই। আজকে রাজনীতিটাকে যে জায়গায় রাজনীতিটাকে আরও একটু প্রাধান্য দিবে, সে রাজনীতিবিদ বলতো, নিজেকে দাবি করতো, একটা বৃহৎ রাজনৈতিক দলের সভানেত্রীর দায়িত্বে সে ছিল, কিন্তু সে তো রাজনীতিটাই করে নাই, বরঞ্চ তার দলের রাজনীতিবিদরাও তো তার দ্বারা অবমূল্যায়িত হয়েছে।
এবং সারা দেশের রাজনীতিকে সে ধ্বংস করে দিছে। সে দেখেন তার দলে ছিল পরে সূর্য সেনগুপ্ত, একটা দীর্ঘদিনের রাজনীতিবিদ, তাকে সে রেলের সে কালো বিড়াল বানায় তাকে ছেড়ে দিছে। কালো বিড়াল তার মানে কি ওই সুরঞ্জিত বাবু দুর্নীতি করছে আর শেখ হাসিনা দুর্নীতির বাইরে? আজকে রাশেদ খান মাননকে আজকে ইসের ওই ক্যাসিনো বাণিজ্যের ইসের মধ্যে ঢুকাই দিও, অর্থাৎ এটা করাটাকে অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে রাজনীতিবিদটাকে যারা ছিল তোফায়েল আহমেদ এই জন্যই বলছে তো সব কিছুকেই আজকে তোফায়েল আহমেদ বলেন, আজকে রাজ্জাক সাহেব বলেন, যে রাজ্জাক সাহেব এত কিছু করছে, সেই রাজ্জাক সাহেব যার মৃত্যুর আগে তার অবস্থাটা কি ছিল, তার চিকিৎসার সুযোগটা পর্যন্ত পায়নি। এমনকি শুধু সেই এমনকি তাকে যে রাষ্ট্রীয় সম্মান যেভাবে দেয়া দরকার সেটা পর্যন্ত সে দেয়নি। অন্য দলেরটা বাদই দেন, নিজের দলের কথা অন্য দলেরটা বাদই দেন। সে দেখেন এই যে মুক্তিযুদ্ধে যে একটা বিশাল ভূমিকা ছিল, আজকে মনে কর সিরাজ আলম খান আজকে কিভাবে হেনস্থা করছে, আজকে শাহজাহান সিরাজ বা এই যে যারা একটা শুধুমাত্র তার দল করে না বইলা বা তার আনুগত্য স্বীকার করে না বইলা, তার যে অতীত যে তার ভূমিকা ছিল রাষ্ট্রের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, সব কিছুকে সে ম্লান করে দিছে, তাই না? তো এইগুলো করে তো সে ধ্বংস করে দিছে। অর্থাৎ আমি একটা ব্যক্তি, আজকে আমি একটা ভুল করতে পারি, কিন্তু আমার অতীত যদি আমার সেটা থাকে, আমাকে সেটুকু তো আপনি মূল্যায়ন করবেন, তাই না? সেই কারণে তার পরিণতিটা এটা হয়েছে। আজকে তার পরিণতিটা সে আজকে ডেকে আনছে। সে তো নিজেকে ছাড়া কাউকেই সে মানুষই মনে করে নাই, একক। আজকে যে এটা তো লজ্জা লাগে, আজকে কি ডেভিল হান্ট, আচ্ছা সবকে সে ডেভিল বানায় দিছে, মানুষগুলোকে সে ডেভিল বানায় দিছে। এটা তো সে বানাইছে। আজকে সেই ডেভিল যে বানাইছে যে কারিগর, ও আবার এখন ওইখান থেকে বসে আবার বক্তব্য দিচ্ছে। তার কোনো নাই, সে যে ভুল করছে বা অন্যায় করছে সে অনুশোচনা পর্যন্ত নাই। তা এখন পর্যন্ত তার পক্ষে যারা দুই চারটা কথা বলবে ওরা তো আরো বড় ডেভিল, এর জন্যই বললাম যে একটা দেশের সবকিছুর পর যে একটা কালচার, এই জন্য বলবো যে এখন যে অবস্থাটা আজকে এই সরকার কেন দেরি করতেছে বুঝি না। আজকে যতটুকু সংস্কার করে জাতীয়ভাবে আমাদের একটা কালচারাল রেভলিউশন করা দরকার। আর আপনি নীতি নৈতিকতার আচ্ছা যে অবক্ষয়ে আপনি চলে গেছেন, আপনার ছাত্রদের কথা বলতে ভাই কি করবে এরা? 2 দিন আগে তো এরা মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলো পলিটিক্সে আসার পথ বন্ধ হয়ে গেছিল, তারা নিজেরাও বলছে যে উই হেট পলিটিক্স। তা আজকে পলিটিক্সটাকে আপনি মানে যদি ভালো জায়গায় নিতে চান, তাহলে সেখানে কি মেধাবীর জায়গায়, মেধাবীদের তো এতদিন পর্যন্ত এখানে আসতেই পারে নাই, আবার এটাকে সংস্কার করতে চান। অর্থাৎ সব কিছু মিলে এমন একটা অবস্থা, আজকের এই তত্ত্বাবধায়ক সরকারও যদি আজকে মনে করে যে সব কিছু আমি সমাধানকে, তাহলে 100 বছরও পারবে না সংস্কার, সবকিছু 100 বছরও হবে না। তারপরও মনে হবে যে এটা বাকি আছে। মানুষের জীবন যেটা, যে আল্লাহ আমার আর 5টা বছর বাড়ায় দাও, আমার এই কাজটা তো বাকি আছে। কিন্তু সে তো বিজ্ঞানীকে যখন সময় ছিল, আমার এই বয়সে, অল্প বয়সে যে সময় ছিল, মধ্যবিত্ত বয়সে যে সময় ছিল, আমার অন্যায় থেকে দূরে থাকা, আল্লাহ বিল্লাহ করা, ভালো কাজ করা, সেই কাজটা তো আমি করি নাই, সময়টা হারায় ফেলাইছি। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকার সময় হারায় ফেলাইতেছে। সে 7টা মাস চলে গেল। আরে ভাই, এই দেশে সবচেয়ে খারাপ অবস্থায় জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসছিল। সে জিয়া রহমান কি সময় চাইছে? সে তার দানাদান শুরু করছে। সে ইমিডিয়েটলি কয়েকদিনের মধ্যেই সে কি বাকশালকে বাতিল করে দিছে, সে বহুদলীয় রাজনীতি ওপেন করে দিছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল তাদেরকে ওপেন করে দিছে, যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বাংলাদেশে শুরু হয়েছিল তাদেরকে আইনা সে ওপেন পলিটিক্সে সে নিয়ে আসছে। অর্থাৎ এইগুলোকে বলার দরকার নাই। আপনি যদি করতেন তাহলে তখন পাবলিকই বলতো যে না ইউনূস সাহেব 10 বছর থাকুক, তারা সরানো যাবে না। আরে ভাই, অনেকগুলো কাজ করছে। এখন পর্যন্ত আপনি জিনিসপত্রের দাম যে এই বিদ্যুতের সেক্টরে হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেল, একটা লোককে ধরতে পারছেন আপনি। আজকে সংবাদে একটি দেখলাম যে একটা খবরের কাগজে দেখলাম যে গ্যাসে কিন্তু বড় ধরনের সংকট আশঙ্কা আসবে। এই জন্য তো বললাম যে শোনেন, এটা হলো একটা ডে টু ডে ম্যানেজমেন্ট, একটা কম কথা না, কিন্তু 18 কোটি মানুষের একটা দেশ, তাই না? এবং এটা একটা বিশাল, মানে আপনার জমি আমার অত নাই, কিন্তু আমার জনসংখ্যা আছে। তো সেই দেশটা পরিচালনা কর, ডে টু ডে ওয়ার্ক একটা বিশাল। তারপরে আপনি এখন আরাম আয়েসে যদি 7 মাস কাটায় দেন আর বলেন আরও সময় দেন, ওই সময় আল্লাহ মানুষকে দেয় না, আর মানুষও আপনাকে দিবে না, যেটা শেখ মুজিবকেও দেয় নাই। শেখ মুজিব 2 বছর চাইছে, মানুষ হাত তুলছে,
কিন্তু দেখা গেছে 2 বছরে সে কিছু করতে পারত, আমি পাচ্ছি না। আর সেরাটনে যায় আওয়ামী লীগাররা বিয়ার খাইতেছে আর মুরগির রান খাইতেছে, তখন তো সেটা সে পছন্দ করে নাই। মুসলিম লীগের সম্পদ আপনি দখল করে আওয়ামী লীগের সাইনবোর্ড লাগাইতেছেন, তখন তো সেটা পছন্দ করে নাই। এই জন্য বলছে না তাহলে আমারটা আগে দাও, আমারটা দাও, তুমি চাচ্ছ আমারটা দিবা না কেন? তো এইটার জন্য আজকে জনগণ, আরে ভাই জনগণ আজকে বলে, ও বলে ও উৎখাত করছে, ও বলে উৎখাত করছে, উৎখাত করছে জনগণ। আর তারপরে যদি ক্রেডিট দিতে চান, ক্রেডিট দেন আপনার সেনাবাহিনীর। যদি সেনাবাহিনী ওই সময় শেখ হাসিনার অর্ডার যদি প্রতিপালন করত, তাহলে তো আরো কয়েক হাজার মাইরা ওই শাপলা চত্বরের মতো, তাহলে শেখ হাসিনা এখনো বহাল থাকতো। কিসের ক্রেডিট, কার কিসের ক্রেডিট? এই জন্য আর জনগণ নাই মাস, জনগণ কেন নাই মারছে? তার দাবির জন্য। আর আমরা তো এটাই বলছি, দীর্ঘ 15টা বছর আমরা জনগণের কাছে গেছি, আমরা বলছি যে আজকে খালেদা জিয়া বা তারেক রহমানের কারণে এই সরকারকে হটাইতে হবে না, আপনার কারণে হটাইতে হবে, আপনার জন্যই আপনার জন্যই, এবং সেটা আপনাকে আসতে হবে, এবং আপনাকে রাজপথে আসতে হবে। এবং রাজপথে আসলেই সব পেশা মানুষের নাইমা আসলে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচার পালাবে, আমরা এটা বলছি। তো এটা আমরা তো হতাশ হই নাই, যারা ক্রেডিট নিতে চায় তারা বলতে পারে, কিন্তু এখানে ক্রেডিটের কিছু নাই। ক্রেডিট নিতে যায় আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। এখানে ক্রেডিট নেওয়াটা কি যৌক্তিক? ক্রেডিটের ভাই এইখানে সবাই সমানভাবে সাফারার, আর ক্রেডিট হয়ে যদি ক্রেডিটও হয় সবার ক্রেডিট। কিন্তু আজকে কিন্তু দুঃখ লাগে, দেশের জন্য যুদ্ধ করছি তো, যখন একটা মুক্তিযোদ্ধা অবহেলায় থাকে দেখে চোখে পানি আসে। ঠিক তেমনি ভাবে আজকে গতকালকেও একটা মিডিয়াতে দেখলাম যে এখন মতো সেই সমস্ত ছেলেরা, সেই সমস্ত কৃষক, শ্রমিক, সাধারণ একটা দোকানে চাকরি করত, সে তো ছাত্র না বা সে তো অন্য কিছু না, সে তো এখানে দাবি নিয়ে আসে না আমাকে উপদেষ্টা বানান, আমার এই স্যাক্রিফাইস আছে। আজকে এখন বোধহয় সে চিকিৎসা পাচ্ছে না। রিকশাওয়ালা, অনেক একটা রিকশাওয়ালা, একটা সাধারণ হকার, অনেকেই। তাহলে তারে কি করছেন আপনি? তাহলে তার উপদেষ্টা বানান। উপদেষ্টা না বানাইলে যখন সেটা হবে না, উপদেষ্টা না বানাইলে যেহেতু তার স্যাক্রিফাইসের মূল্যায়ন হবে না, তাহলে ওর আগে বানান। খারাপ লাগে এগুলো দেখলে, কারণ এই জন্যই বলতেছি যে আজকের এগুলোর জন্য 17 বছরটা ধরে আমাদের লাইফের 17টা বছর আজকে আমরা দিছি। কিসের জন্য? ওই 2 মাসের ইসের জন্য যে আমি এটা হয়ে যাব সেটার জন্য না, গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য, অধিকারের জন্য লড়াই করতেছি। সেই স্বাধীনতার যুদ্ধের আগে থেকে লড়াই করতেছি, স্বাধীনতার যুদ্ধ করছি, যুদ্ধ পরবর্তী সময়েও এই আধিপত্যবাদের শক্তির বিপক্ষে আওয়ামী লীগারদের বিরুদ্ধে এখনো যুদ্ধ করছে। কথাটা একটাই, কাজে এখনো যারা আল্লাহর রাস্তায় বলবো যে ষড়যন্ত্রকারীদের নতুন ষড়যন্ত্র করার সুযোগ করে দিয়েন না, আল্লাহর রাস্তায় নির্বাচনটা দেন, নির্বাচিত সরকার অনেক বেটার হবে, অনেক বেটার হবে। তাদের দায় থাকবে। আপনাদের যারা উপদেষ্টা আছেন আপনাদের কোনো দায় নাই। রাষ্ট্র কি হলো তাদের, যেমন শেখ হাসিনার দায় ছিল না, কারণ শেখ হাসিনা জনগণের উপর নির্ভর করে আসে নাই। শেখ হাসিনা অন্য দেশের প্রতিনিধি হিসাবে এখানে আসছিল। শেখ হাসিনা এই দেশ ডুবে গেল, তার কোনো দায় ছিল না। কিন্তু আমাদের দায় আছে, এই দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি, কাজে আমাদের দায় আছে এটার জন্য। এই জন্যই বলবো যে আসলে আর সময় ক্ষেপণ করে না। ইউনূস সাহেব, আপনার অনেক সম্মান আছে, আল্লাহর রাস্তায় সেই সম্মানটা রাখেন এবং আপনার জনগণের উপর আস্থা রাখেন। জনগণের বেকুব মনে করেন না। ওই হাসিনাও জনগণের বেকুব মনে করতো, এর আগেও যারা বেকুব মনে করছে তারাই বেকুব হয়েছে। কাজেই জনগণ সঠিক রায় দেয়, জনগণের রায় নেন। জনগণ এখন নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, জনগণের আর ভোগান্তি চায় না। যে আইন শৃঙ্খলা, এতে কি নির্বাচনের সব কিছু নির্ভর করে। আপনি এখন নির্বাচনের প্রসেসে চলে যান, কোথায় চোরটা সব দূর হয়ে যাবে। সব দেখেন না, নির্বাচনের মিছিলে সব এগুলো ভাইসে যাবে। আচ্ছা, আমি একটু প্রফেসর মাহবুব কাসের আপনার কাছে একটু জানতে চাই। নিশ্চয়ই শুনেছেন জনাব আব্দুল সালামের বক্তব্য। একই কথা যদি বলি, আমি জানতে চেয়েছিলাম যে সামনের রাজনীতি, অর্থাৎ আমরা একটা 15 বছরের দুঃশাসন বলি, স্বৈরাচার বলি, ফ্যাসিবাদ বলি, সেটা থেকে যখন আমরা সম্মিলিত প্রয়াসে, তিনি যেটা বলছিলেন, সম্মিলিত প্রয়াসে যখন আমাদের একটা মুক্তি হয়েছে বা আমরা তাকে পতন হয়েছে, তার পরবর্তী যে বাংলাদেশ, সেটা বিনির্মাণের ক্ষেত্রে এখন যদি বলি,
তাহলে যে প্রতিহিংসার কথা বলছিলাম, ওই যে আমি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার মামলা চলমান ছিল 111-এর, শেখ হাসিনার মামলাগুলো তখন কিন্তু তিনি ক্ষমতায় আসার পরেই শেষ হয়েছে। এই সংস্কৃতিটা কি আরও এগিয়ে নেওয়া ঠিক হবে? বা আমরা এখনও দেখছি যে নানান কথা হচ্ছে নির্বাচনীয়, কেউ স্থানীয় সরকার চাচ্ছে, কেউ জাতীয় নির্বাচন চাচ্ছে, কেউ সংস্কার চাচ্ছে, কেউ দ্রুত নির্বাচন চাচ্ছে। এই প্রতিহিংসা বা অনৈক্যের কোনো বিষয় যদি প্রলম্বিত হয় বা আরও দীর্ঘায়িত হয়, তাহলে সেটা সবার জন্য ক্ষতি বয়ে আনবে কিনা? নিঃসন্দেহে এটি ক্ষতির কারণ হবে। তবে আমি একটু সালাম ভাইয়ের আবেগ, যে ওটা একটু আমি অনার করতে চাই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি পাশাপাশি তার আবেগটা সেই জায়গা থেকে নিঃসন্দেহে একজন মুক্তিযোদ্ধা পরিচয়ের মধ্যে আমাদেরও আবেগ আছে, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি। সুতরাং স্বাভাবিকভাবেই দেশটাকে আমরাও ভালোবাসি, তেনা তো ভালোবাসেন বলে তো যুদ্ধে দাঁড়িয়েছিলেন। নিশ্চয়ই এই জায়গাটাতে ওনার ক্ষরণটা বেশি। পাশাপাশি ওনারা নির্যাতিত রাজনৈতিক দলের বড় কর্মী, স্বাভাবিকভাবে ওনাদের প্রত্যাশা ক্ষরণ অবশ্যই বেশি। সেই জায়গা থেকে ওনারা অনেক বলছেন এবং এই বলাটা একদম অযৌক্তিক নয়। কিন্তু আমি একটু অন্যভাবে জিনিসটা দেখি, যে পয়েন্টটা আপনি বলেছেন যে শেখ হাসিনা একটা নিশ্চিহ্নকরণের রাজনীতি করেছে, অন্তত প্রথম দিক থেকে একদম, এবং সেটা আমরা আর পুরনো বিষয়ে যাচ্ছি না। 16 বছর ধরে তিনি তার প্রতিপক্ষকে কাউকে তিনি দাঁড়াতে দেন নাই। এই কনসেপ্টটা থেকে আমাদেরকে একদম এটা তার পতনের মূল কারণ। তিনি গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গণতন্ত্র সবসময় একজন খেলোয়াড় চায়। একজন খেলোয়াড় শব্দটা এই জন্য বললাম যে একটা প্রতিপক্ষ চায়। হ্যাঁ, অবশ্যই জনগণ এখানে একটা মূল চাবিকাঠি, জনগণই ঠিক করবে কাকে সে কার হাতে দেশটা দেবে। কিন্তু জনগণকে বাইপাস করে যদি আপনি একটা কূটকৌশলের আশ্রয় নিয়ে যদি রাজনীতিটা করতে চান, তাহলে দিন শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো সময় নেই, ইতিহাস তাই বলে, কিন্তু ইতিহাস তাই বলে। সুতরাং সে পতিত হবেই, পরাজিত হবেই। এবং দেখুন আপনি যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে 24 সালের জুলাইয়ের ঠিক আন্দোলনের আগ মুহূর্ত পর্যন্ত ওনার যে কথাবার্তা ছিল, শিক্ষকদেরকে ব্যাপারে যেভাবে কথা বলেছেন, ছাত্রদেরকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, তারপরে রাজনীতিবিদদেরকে তিনি যেভাবে দমানোর চেষ্টা করেছেন, সবাইকে তিনি আসলে যেটা বলেছিলেন সালাম ভাই, যে সবাইকে তিনি আসলে কোনো মূল্য দেন নাই, কোনো পক্ষকে আমলে নেন নাই। এটি একটা ফেসিবাদের বড় চরিত্র। এখন বিএনপি একটা বড় দল, বিএনপি আশাবাদী তারা ক্ষমতায় আসতে চায়, কারণ জনগণের একটা পপুলিস্ট দল, তিনবার তারা ক্ষমতায় ছিল, এবং আমরাও মনে করি যে বিএনপির বিশাল জনপ্রিয়তা আছে। কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক যে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ এখন আর সিনে নাই, সুতরাং স্বাভাবিকভাবেই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এমন একটা ফিল্ড তৈরি হওয়া দরকার যেখানে অন্য যারা আছে, ইভেন নতুন যে দল গঠন করেছে, সালাম ভাই একটু অন্যভাবে বলেছেন, আমি একটু ভিন্ন চোখে দেখি। সাংবিধানিকভাবে তাদের তো অধিকার আছে আসলে ক্ষমতায় আসার, রাজনীতি করার, এবং তারা এই আন্দোলনটা তারা যে উদ্দেশ্যে করুক না কেন, তারা কিন্তু একটা ম্যাচিউরড আন্দোলন করেছে। অবশ্যই এটা ঠিক যে এই আন্দোলনের মধ্যে আপামর জনগোষ্ঠী এখানে রায় সাড়া দিয়েছে বলেই এটা স্পার্ক করেছে। সুতরাং রাজনীতি দল নতুন করে তারা করছে, সেটি তাদের করার অধিকার তাদের আছে, এবং তারা যদি ভালো ম্যান্ডেট নিয়ে আসে, ভালো দাবি নিয়ে আসে, ভালো প্রপোজাল নিয়ে আসে, ভালো স্বপ্ন নিয়ে আসে, তাহলে জনগণ তাদের পক্ষেও থাকতে পারে। সেই জন্য মাঠটা অবারিত হতে হবে, সবার জন্য মুক্ত হতে হবে। আর বিরাজনীতিকরণ যে রাজনীতি, নিশ্চিহ্নকরণ যে রাজনীতি, সেই রাজনীতি অবশ্যই বিএনপি করবে না, এটা আমরা আশা করি, নতুন কেউ করবে না। এবং সেই কারণে সেটি যেন করতে না পারে, সেই কারণে যেই পয়েন্টগুলোতে এই ক্ষমতাগুলোকে অপব্যবহার করবার, এবং বিরাজনীতিকরণের যে বিষয়টি বলছেন, সেটা তো বিগত সময়ের থেকেও শিক্ষার একটা ব্যাপার আছে। নিঃসন্দেহে সালাম ভাই তো খুব স্পষ্টভাবে বলেছেন। সালাম ভাইয়ের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বক্তব্য কিন্তু খুব সুন্দরভাবে বলছেন। 5ই আগস্ট আপনারা নেতাকর্মীদেরকে তিনি বলছিলেন, আমি যত ভুল না করি একটি অনুষ্ঠানে, যে যদি একই অবস্থায় আমরা বুঝতে হবে যে একই রকম কাজ হয়, তাহলে 5 আগস্টের মতো পরিণতি হতে হবে। এবং তিনি খুব তার কর্মী বাহিনীকে অত্যন্ত সতর্কতামূলকভাবে অনেক কিছু বলছেন, এবং নিশ্চয়ই নেতৃস্থানীয় ব্যক্তি, সাধারণ কর্মীরাও সেটা বুঝবেন। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, এই কোনো পক্ষকে আসলে কোনো চক্রান্ত, কোনো কূটকৌশল আশ্রয় নেওয়া ঠিক হবে না। এখন মাঠ খালি আছে বলেই যে আমি সবকিছু নায়ক হয়ে এটাও না। সেই কারণে রাজনীতিটা, ভাই যেটা বলেছেন যে শেখ হাসিনা তো রাজনীতি করে নাই শেষ দিকে, এবং উনি ওনার জায়গা থেকে বলছেন কোনো সময় রাজনীতি করে নাই, অন্তত শেষ কয়েক বছর আমরা ওনার মুখে, ওনার চোখে মুখে, ওনার কথাবার্তা আমরা রাজনীতি দেখি নাই। সালাম ভাই একটা কথা বলেছেন, খেয়াল করেছেন যে তিনি শুধু তাদেরকেই দমন করেন না, তার দলের ভিতরেও যারা সেটি আমরা লক্ষ্য করেছি, ব্যক্তি ছিলেন, যারা দীর্ঘদিন ধরে ভেটারান রাজনীতিবিদ, তাদেরকেও তিনি অপমানিত করেছেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এখান থেকে শিক্ষণীয় সবার জন্য আছে, সবার জন্য শিক্ষা আছে। দেশটা সত্যিকার অর্থেই ওনারা আরো বেশি আবেগ দিয়ে বলবেন, ওনারা দেশ স্বাধীন করেছেন বলে আমরা স্বাধীন দেশের নাগরিক, সেটা আমরা মানি। কিন্তু এই ভবিষ্যতের জন্য এই
এই এই অপকর্মগুলো, এই কূটকৌশলের রাজনীতি যেন আর না হয়, এবং প্রতিপক্ষকে ঘায়েল করবার প্রতিহিংসা না করে বরং আপনি রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মানে চ্যালেঞ্জ করুন। সেটাই হচ্ছে এই যে একটা ইতিবাচক রাজনীতি যেটাকে আমরা বলছি, এই যে রাজনীতির সংস্কৃতিতে ইতিবাচকতা আনা দরকার। সবাইকে ধৈর্যশীল হওয়া, সবাইকে শব্দচয়নে সাবধানী হওয়া, সবাইকে তার ম্যান্ডেট নিয়ে সামনে আসা, তার দাবিগুলো নিয়ে সামনে আসা, তারা কি বলতে চান তার ম্যানিফেস্টো নিয়ে সামনে আসা, এবং সেইটি যদি না করা যায় তাহলে আমরা 5ই আগস্ট থেকে আসলে কোনো লাভবান হতে পারবো না। এবং আমি আশা করি বিএনপি সহ আরও যারা আছে তারা সবাই এই বিষয়টি বোঝে। যদি ইতিহাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেই। সুতরাং আমরা এই কথাটা জানি এবং আমরা সবাইকে বলতে চাই, নাগরিক হিসেবে আমরা সবার কাছে এটা প্রত্যাশা করি যে সবাই এই কথাটি বুঝবেন। আগামী দিন হবে সুন্দর সবুজের রাজনীতি। যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের কাছে, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আমি আপনার কাছে একটু জানতে চাই যে নিশ্চয়ই আপনি দেখেছেন যে বলছিলাম বিএনপি নেতাদের বক্তব্যের কথা, এবং আপনাদের একটি বর্ধিত সভা হয়েছে। বিশেষ করে আপনার কাছে একটু এটি জানতে চাই, বর্ধিত সভায় ছোট্ট করে যদি একটু বলেন আপনারা কি কি পরিবর্তন, বা বর্ধিত সভাকে কেন্দ্র করে আপনাদের দলের কি পরিবর্তন, বা বর্ধিত সভা থেকে আপনারা কি পেয়েছেন যদি বলি। না, আপনারা তো জানেন যে দীর্ঘ মানে এর আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি তো আজ করতে পারছিলেন যে ওনাকে জেলে নিবে ওই ফ্যাসিস্ট। তার পূর্বক্ষণে কিন্তু আমরা একটা আমাদের বর্ধিত সভা হয়েছিল, এবং তারপরে দীর্ঘদিন আমরা তো এরপরে আন্দোলন যখনই একটু বাড়ছে তখন তো মানে সভা সমাবেশ তো দূরের কথা, বসাই যায়নি এক জায়গায়। দীর্ঘদিন তো আমরা সেগুলো করা সম্ভব হয় নাই। সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি তো প্রত্যেকটা জেলা এর মধ্যেও চেষ্টা করছেন যতটুকু করার করে গেছেন। তা আমাদের সাংগঠনিক ভিতটা কোথায় কতটুকু কি অবস্থায় আছে সেটাকে তো পুনর্মূল্যায়নেরও দরকার আছে। স্বাভাবিকভাবে আন্দোলন হয়ে গেল এবং ফ্যাসিবাদের মাথা বিতাড়িত হইলো। এখন অনেক চাওয়া পাওয়া অনেক কিছু আছে, এই মুহূর্তে কি করা দরকার সেটার একটা দিক নির্দেশনা দরকার। সব কিছু মিলেই যে দেশটা, আর সবচেয়ে বড় যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যেটা মেসেজ, যে গণতন্ত্র জন্য লড়াই করছি আমরা, গণতন্ত্রের একটা সুবাতাস বইছে, কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র পুরো ফিরে আসে নাই। সেটার জন্য আমরা নির্বাচন চাচ্ছি, এবং সেই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, মাঠে মাঠে যাইতে হবে, এবং নির্বাচন জনগণের কাছে যেতে হবে, জনগণের মন জয় করেই যাব। এবং আরেকটা যেটা, যে বিভিন্ন অপপ্রচার যেগুলো বিএনপি বিপক্ষে চালাচ্ছে সেই সমস্ত তুলে ধরা। যেমন মনে করেন যে সংস্কারের ব্যাপারটা পরিষ্কার করা, যে আমরা আগেই সংস্কার 31 দফা ফ্যাসিবাদ থাকাকালীনই আমরা চাইছি। কাজে বিএনপি সংস্কার চায় না, অনেকে বলতে চাইতো, এটা ভুল। আরেকটা যেটা অনেকে বলতে চায় যে বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে নাকি, অর্থাৎ করবে কিনা সন্দেহদের। কিন্তু বিএনপি যে সবচেয়ে বেশি সংস্কার করছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, সেই সংস্কারগুলো তুলে ধরা মানুষের কাছে। এবং এই সংস্কারের জন্য যখন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছেন, নির্বাচিত হওয়ার পরও তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিল নিজে পার্লামেন্টে এনে তারপরে অর্থাৎ নির্বাচনটা গ্রহণযোগ্য। সবাই কি বলছে, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে, এটার জন্য তত্ত্বাবধায়ক সরকার বিল আনতে হবে। সেটা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, আপনারা জানেন সবাই যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছেন, তার সরকার গঠন করে ফেলছেন। তারপরেও তিনি সেই সময় পদত্যাগ না, শুধু সেই বিল নিজে পাশ করে। অর্থাৎ তার মানে এটা কি, যে বিএনপি যে পারে, বিএনপি যে ক্ষমতায় গেল যে সংস্কার করতে পারে, যেটা জনকল্যাণে দরকার, রাষ্ট্রের কল্যাণে দরকার, সেই কথাগুলো যারা অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে সেটা তুলে ধরা। আরেকটা হলো যে স্বাভাবিক যে বিএনপির জন্মটাই কেন হয়েছে, বিএনপির জন্মটাই তো হয়েছে যখন এই দেশটা একটা ব্যর্থ দেশ হয়ে গেছিল, তাই না? যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, যখন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল, সংকটকালীন একবার একটা বিপ্লব। বিএনপি এমনি আসে নাই, একটা বিপ্লব, 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব তাকে দিয়েছে। জিয়া রহমান কিন্তু কু করে আসে নাই, মার্শাল ল দিয়ে আসে নাই,
যারা এটা বলতে চায় যে জিয়া রহমান ক্ষমতা নো, একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছে। কাজেই ওই অনেকের ক্ষমতা দখল আর অনেকের ক্ষমতা নেয়া আর জিয়া রহমানের ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা এক না। আরেকটা হলো যে জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে যে সংস্কার করছে, এই সংস্কার এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। কাজে এই যে পজিটিভ দিকগুলো আছে এগুলো জনগণের কাছে নিয়ে যাওয়া, যাতে জনগণ বিভ্রান্ত না হয়। এবং আমরা বিশ্বাস করি যেহেতু জনগণের মাঝে আমরা 17 বছর ধরে আছি, প্লাস এখানে পাশাপাশি আরেকটা কর্মীদের বক্তব্য তো তিনি শুনছেন, কর্মীদের বক্তব্য শুনছেন, এবং পাশাপাশি আরেকটা যেটা যে আমরা এই যে দলের মধ্যে দিয়ে যে জিয়া রহমান কি করে গেছে, খালেদা জিয়া কি করছে, এবং গত 17টা বছরে, আগে তো ছিলই, গত 17টা বছরে তারেক রহমান কিভাবে একটা ধাপ বাই ধাপ পেরিয়ে আজকে একটা জাতীয় নেতায় চলে আসছে, এবং যেটা আজকে দেশ বিদেশ সবাই আজকে তারেক রহমানের লিডারশিপের প্রতি আস্থাশীল, এবং জনগণকে সেটা বোঝানো, এই কারণে অনেকে বিভ্রান্ত করতে চাচ্ছে। কাজে এই সমস্ত জিনিসগুলো জনগণের কাছে নিয়ে যাওয়া এবং নিজেরা পরিচ্ছন্ন থাকা, নিজেরা পরিচ্ছন্ন থাকা, যাতে ভোটটা জনগণ স্বেচ্ছায় ভালোভাবে দিতে পারে। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রফেসর কায়সার, আপনি একটু যোগ করবেন কিনা যে যেটি বললেন যে একটি বর্ধিত সভা করতে পারেনি দীর্ঘ সময় একটি দল, এটা তো একটা স্বাভাবিক প্রসেস। আমরা যদি বলি অন্য যে রাজনৈতিক দলগুলো ছিল জামায়াত সহ, তারাও একই অবস্থায় হয়তো পতিত হয়েছে। তো সামনের রাজনীতিতে এই ধরনের প্রতিবন্ধকতার মানে না আসুক, এটাই তো প্রত্যয় হওয়া উচিত নিঃসন্দেহে। এবং সালাম ভাই শেষ কথাগুলো আমি খুব গুরুত্ব সহকারে নিচ্ছি যে তিনি যেগুলো বলেছেন তার দলের জায়গা থেকে সেগুলো ঠিক, সেগুলো, এবং ওনারা দীর্ঘদিন ধরে আসলে বর্ধিত সভা করতে পারেন না, একসাথে সম্মেলন করতে পারেন না। তো একটা দল এত বড় একটি পপুলার দল, এত জনতুষ্টিমূলক দল, সুতরাং এত সাপোর্টিং দল, সুতরাং তাদের জনগণের কাছে, তাদের সাপোর্টারদের কাছে তারা যেতে পারে নাই তো আসলে। সুতরাং এটা যেমন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই তিক্ত অভিজ্ঞতা, তারা যদি নেক্সট টাইম ক্ষমতায় আসেন, আমাদেরও প্রত্যাশা থাকবে তারা যেন এই কথাটা ভুলে না যান, এটা যেন ভুলে না যান। অন্য দলের প্রতি তারা যেন এই সহনশীলতা তারা দেখান। রাজনীতিতে সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমা, সহনশীলতা। আরেকটা বিষয় আমি কয়েকটা বিষয় বলি। বিচার ত্বরান্বিত করতে হবে, বিচার করতে হবে এবং ত্বরান্বিত করতে হবে, কিন্তু এই বিচার করতে গিয়ে কোনো ইনজাস্টিস যেন না হয়, সেটি কিন্তু নাগরিক অধিকার হিসেবে যে কেউ, একজন ক্রিমিনালেরও কিন্তু বিচার পাওয়ার অধিকার রয়েছে, এটি একটা বিষয়। আর দলের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, এটি কিন্তু বড় দলের জন্য বেশি দায়িত্ব। আমি বিএনপিকেই লক্ষ্য করি কথাগুলো বলছি। সুতরাং ক্ষমতার যে ভারসাম্য যদি না থাকে, কোন কোন জায়গায় ভারসাম্য ছিল না, আপনারা 2বার ক্ষমতায় ছিলেন পুরো সময় জুড়ে, আর একবার অল্প সময়ের জন্য ছিলেন 3বার, সুতরাং 2বারের অভিজ্ঞতায় কি ভুলগুলো আসলে সর্ট আউট করা। এবং আমি একটু আশাবাদী হই যখন দেখি তারেক রহমানের ম্যাচিউরড কিছু কথাবার্তা, সেটি যদি প্র্যাগম্যাটিক হয় তাহলে ভালো। আর থার্ড যে কথাটি, কর্মীরা সবসময় দলের নিয়ন্ত্রণে থাকছে না, সুতরাং কর্মীদেরকে যত বেশি আপনি নিয়ন্ত্রিত রাখতে পারবেন। এখন আপনি বিএনপির একজন বড় নেতা বা মধ্য পর্যায়ের নেতা যদি অপরাধ করে, সেটি এখন বিএনপি ক্ষমতা নাই বলে আপনি যদি বলেন যে না এটা বিএনপির দায় না, এটি কিন্তু ভুল। সুতরাং এই জায়গাগুলো খেয়াল করা, দায় নিতে হবে। আর বিগত সময়ের যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে তার দল সাজাতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। একদম 30 সেকেন্ড, যেটা প্রফেসর সাহেব যেটা বলছেন, আমি ওনার সাথে 100% দায় নিতে হবে। দায় অবশ্যই নিবে, এবং বিএনপি তো নিচ্ছে। এবং দেশ পরে দেখেন বিএনপি সরকারে নাই, কিন্তু তারপরেও কিন্তু দেশের জন্য অনেক দায় কিন্তু বিএনপি নিচ্ছে, তাই না? দুর্গাপূজায় কর্মীরা আমরা বলছি পাহারা দিতে হবে যাতে কোনো কিছু না হয়, থানা পাহারা দিতে হয়েছে। আরেকটা শুধু এখানে যেটা বলতে চাই যে দেখেন 5ই আগস্টের পরিবর্তনের পরে, বিপ্লব অভ্যুত্থানের পরে, এটা কিন্তু আগেই ওবায়দুল কাদের বলছিল যে এরকম কিছু ঘটলে এক রাতে কয়েক লক্ষ লোক মারা যাবে। কিন্তু আপনি দেখেন তারেক রহমান সাহেবের একটা নির্দেশে যে খবরদার, কারণ আমাদের অনেকের বাড়িঘর তারা দখল করছে, অনেকের ব্যবসা দখল করছে, অনেকের চাকরি হয় নাই, আমাদের অনেকে গুম আছে, অনেকে খুন আছে, এত কিছুর পরেও কিন্তু একটা জিজ্ঞাসা থাকারই কথা হয়নি, কিন্তু সেটা হয়নি। তারেক রহমান, অর্থাৎ এটা দুইটা, একটা হলো যে তারেক রহমানের যে কন্ট্রোল, অর্থাৎ সারা দেশের নেতৃত্বের যে এটা কিন্তু একটা বিশাল, উনি যেটা বলছে, এই কন্ট্রোলটা না থাকলে হবে না, এবং ইতিবাচক একটা রাজনীতির সামনে নিয়ে আসা, এইটাই আমি তো বললাম যে জিয়া রহমান সাহেব এটা দিয়েই কিন্তু এখন সবার কাছে জনপ্রিয়।
কাজেই ওইটা না করলে তো আবার হারায় যাবে, যে করতে পারবে না সে হারায় যাবে। শেখ মুজিবুর রহমান হারায় গেছে, এই শেখ হাসিনা কোথায় চলে গেছে, কিন্তু আজকে যে তারেক রহমানরে তারা শেষ করে দিতে চাইছে, আজকে তারেক রহমান কিন্তু জল জল করে জ্বলছে। কাজে এটা ধরে রাখতে হইলে প্রো পিপুল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ধন্যবাদ। পরবর্তী এই ধৈর্যটুকু সব দলই দেখিয়েছে। ধন্যবাদ। সামনের রাজনীতিতে নিশ্চয়ই ইতিবাচক রাজনীতি হবে, এটাই আমরা প্রত্যাশা করি, প্রতিহিংসার নয়। দর্শক, এই ছিল আজকের আয়োজনের আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।